বিসমিল্লাহির রহমানির রহিম। অর্থনীতি প্রথম পত্র বহু নির্বাচনী অভীক্ষা কুমিল্লা বোর্ড ২০২৩। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আজকে আমি অর্থনীতি প্রথম পত্র কুমিল্লা বোর্ডে ২০২৩ সালে যে এমসিকিউ গুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আমরা শুরু করি। প্রথমে যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে যে ১ নাম্বারে স্থির ব্যয়কে কি বলে? প্রাথমিক ব্যয়, যৌগিক ব্যয়, পরিপূরক ব্যয়, পরিবর্তক ব্যয়। এখানে ৪টা অপশন দেওয়া আছে। তো স্থির ব্যয়কে কি বলে, আগে একটা এটা উত্তরটা দেওয়ার আগে একটা কথা বলে আগে তোমাদেরকে। বিষয়টা হচ্ছে কি, যে আমরা তো জানি যে দুইটা ব্যয় যোগ করলে মোট ব্যয় পাওয়া যায়। একটা হচ্ছে মোট স্থির ব্যয় আর একটা হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। তো একটি কারখানার প্রথমে কিন্তু তাকে স্থির ব্যয় বহন করতে হয়, এরপরে তাকে পরিবর্তনশীল ব্যয় বহন করতে হয়। তাই যেহেতু প্রথমে স্থির ব্যয় বহন করতে হয়, তাহলে আমরা এখানে স্থির ব্যয়কে প্রাথমিক ব্যয় বলতে পারি। এখানে ক তে দেওয়া আছে প্রাথমিক ব্যয়, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে প্রাথমিক ব্যয়। ওকে, স্থির ব্যয়কে কি ব্যয় বলে? একে বলে প্রাথমিক ব্যয়। গেল প্রথমটা। এরপরে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে। আখের ছোবড়া থেকে কাগজ তৈরি হলে কি ধরনের উপযোগ সৃষ্টি হয়? এখানে দেওয়া আছে রূপগত, সেবাগত, স্থানগত, সময়গত। হ্যাঁ, তাহলে উম আখের ছোবড়া থেকে কাগজ তৈরি, তাহলে এখানে তো একটা রূপের পরিবর্তন হচ্ছে, ঠিক না? মানে একটা রূপ থেকে আরেকটা রূপের পরিবর্তন হচ্ছে, তাহলে এটার উত্তর হতে পারে কি? সেটার উত্তর হতে পারে সেটার উত্তর হতে পারে রূপগত। ঠিক আছে, তারপরে এখন আমরা ৩ নম্বর প্রশ্নে চলে যাই। চলক হল গতিশীল রাশি, স্থিতিশীল রাশি, এক্স ওয়াই জেড ইংরেজি বর্ণমালা। আচ্ছা, চলকটা কি আগে সেটা আমাদেরকে বুঝতে হবে। যেমন আমি একবার সহজভাবে তোমাদেরকে বলি, আমরা যখন একটা চাহিদা সমীকরণ থেকে চাহিদা রেখা অঙ্কন করি, তাহলে একটা চাহিদা অপেক্ষকের মধ্যে কয়টা চলক থাকে? দুইটা চলক থাকে, একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক। আর এই চলকগুলোর মান কি পরিবর্তন হয়? অবশ্যই হয়। তার মানে কি এই চলকগুলো গতিশীল। এবং আরেকটা হচ্ছে এগুলো আমরা এক্স ওয়াই জেড দিয়ে প্রকাশ করতে পারি। যেমন এখানে ৩ নাম্বার হচ্ছে এক্স ওয়াই জেড ইংরেজি বর্ণমালা দেওয়া যেতে পারে। কিন্তু চলক কিন্তু স্থিতিশীল রাশি না, এটা কোনো স্থির মান থাকে না চলকে। তাহলে এখানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে গতিশীল রাশি হচ্ছে এক্স ওয়াই জেড ইংরেজি বর্ণমালা। তাহলে এটার উত্তরটা কি? নিচের কোনটি সঠিক? তাহলে এক ও দুই, এক ও তিন কোনটার মধ্যে আছে? এক ও তিন খ এর মধ্যে আছে। তাহলে উত্তরটা হচ্ছে এটা খ। ৩ নাম্বার উত্তর হচ্ছে খ। বুঝতে পেরেছো শিক্ষার্থীরা? ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও। ইরার বাবা ফলের মৌসুমের শুরুতে বাজার হতে কিছু লিচু কিনে আনলেন। ইরা পরপর ৫টি লিচু খেয়ে নির্মূল উপযোগ পেল। তাহলে এখানে একটা আমরা টেবিল দেখতে পাচ্ছি। প্রথম টেবিলে লেখা আছে, টেবিলের প্রথম সারিতে লেখা আছে লিচু প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম। আর এর বিপরীতে প্রান্তিক উপযোগ হচ্ছে, যেমন প্রথম লিচুতে সে প্রান্তিক উপযোগ কত পাচ্ছে? ২০। দ্বিতীয় লিচুতে সে প্রান্তিক উপযোগ পাচ্ছে কত? ১৫। তৃতীয়তে পাচ্ছে সে প্রান্তিক উপযোগ ১০। চতুর্থতে সে পাচ্ছে ৫। পঞ্চমে পাচ্ছে সে প্রান্তিক উপযোগ ০। তাহলে একটা জিনিস বোঝা যাচ্ছে কি, এখানে সে যত তার উপযোগ, যত সে লিচু ভোগ করছে, প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো তোমরা, সে যত লিচু ভোগ করছে তার প্রান্তিক উপযোগ কিন্তু হ্রাসমান হচ্ছে। দেখছো, এই যে ২০ থেকে ১৫, ১৫ থেকে ১০, ৫, ০। আচ্ছা, টেবিলটা তো একটা জিনিস বুঝলাম আমরা। এখন আরেকটা বিষয় আমরা একটু দেখছি। ৪ নম্বরে যে প্রশ্নটা করেছে, প্রথম ৩টি লিচু ভোগ করে ইরার প্রাপ্ত উপযোগ কত? তাহলে আমরা উপযোগে কি শিখেছিলাম সেটা একটু মনে করার চেষ্টা করো তোমরা। যে আহ প্রান্তিক উপযোগ
গুলো থেকে যখন আমরা যোগ করব তখন তা থেকে কিন্তু মোট উপযোগ পাওয়া যায়, আবার মোট উপযোগ থেকে যখন আমরা বিয়োগ করব তখন তা থেকে আমরা প্রান্তিক উপযোগ পাই। তো এখানে তো প্রান্তিক উপযোগ দেওয়া আছে, তাহলে আমরা কি করতে পারি, প্রান্তিক উপযোগগুলো যোগ করলে আমরা মোট উপযোগটা পেয়ে যাব। হ্যাঁ, এখানে কিন্তু প্রথম তিনটি লিচু ভোগ করে এর প্রাপ্ত উপযোগ কত, মানে মোট উপযোগটা কত সেটাই জানতে চেয়েছে। তাহলে আহ, প্রথম প্রথম লিচু ভোগে প্রান্তিক উপযোগ হচ্ছে 20, এরপরে প্রান্তিক উপযোগ 15, এরপরে প্রান্তিক উপযোগ হচ্ছে 10। তাহলে এইটা থেকে আমরা প্রাপ্ত উপযোগটা কিভাবে বের করব? হ্যাঁ, সেটা হচ্ছে 20 যোগ 15 কত হয়, 20 যোগ 15 যোগ করলে হয় 35, 35 যোগ 10 যোগ করলে কত হয়, 45। তাহলে এখানে 45 আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে। এটার সঠিক উত্তর হচ্ছে গ, ঘর 45। বুঝতে পেরেছো? 5 নাম্বার প্রশ্নে কি আছে? 5 নাম্বার আছে ইরার ক্ষেত্রে লিচু ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে। 2 নাম্বার আছে লিচুর ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে। 3 নাম্বারে আছে পঞ্চম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে। এই যে এটাতে এখন এটার ক্ষেত্রে আমরা কি দেখছি, লিচুর ভোগ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কি হ্রাস পেয়েছে? হ্যাঁ, এখানে দেওয়া আছে যে সে যতগুলা লিচু ভোগ করেছে এইখান থেকে 1 থেকে 5 পর্যন্ত তার কিন্তু আহ প্রান্তিক উপযোগ কিন্তু হ্রাস পেয়েছে, 20, 15, 10, 5, 0 এগুলো কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে 1 নাম্বারটা সঠিক, 5-এর একটা সঠিক। তারপরে 2 নাম্বার কি বলেছে, যে লিচু ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে। আহ উম মোট উপযোগ কি হ্রাস পেয়েছে লিচু ভোগ বৃদ্ধির সাথে? না, কারণ এখানে আমরা যখন লিচুর ভোগগুলো আমরা দেখবো, প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো যোগ করলে যেমন 20 সাথে 15 যোগ করলে হয় 35, 35 সাথে 10 যোগ করলে 45, এগুলো কিন্তু বৃদ্ধি পেয়েছে। তাই দ্বিতীয়টা সঠিক বলা যাবে না, দ্বিতীয়টাকে সঠিক বলা যাবে না। তাহলে আর পঞ্চম 3 নাম্বার কি বলেছে, যে পঞ্চম একক বুক বৃদ্ধি বুকের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে। হ্যাঁ, প্রান্তিক পঞ্চম এককটা যখন হয় তখন আমরা যদি এগুলা যুগটা এই প্রান্তিক উপযোগ থেকে যদি মোট উপযোগটা বের করি তাহলে কত বের হয় দেখো, যেমন 20, 15 যোগ করলে হয় 35, 35 যোগ 10 যোগ করলে হয় 45, 45 যোগ 5 যোগ করলে হয় 50। তো আর শূন্যতে হয়ে এখানে এখানে 50-এ আমরা মানটা ধরবো। তাহলে পঞ্চম এককে প্রান্তিক মোট উপযোগ হচ্ছে 50। তাহলে আহ এখানে মোট উপযোগ কিন্তু সর্বোচ্চ হয়েছে কিন্তু পঞ্চম এককে। তাহলে যেহেতু 50 হয় তাহলে পঞ্চম এককে মোট উপযোগ সর্বোচ্চ। তাহলে এটা সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 1, লিচুর ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে। আর 3, মোট প্রথম পঞ্চম একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বোচ্চ হয়েছে। তাহলে 1 ও 3 সঠিক উত্তর, 1 ও 3 খ। হুম, 1 ও 3 এটা হচ্ছে এই প্রশ্নের 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, এখন আমরা চলে যাই 6 নম্বর প্রশ্নে কি আছে দেখি। চাহিদা রেখা ডানে এবং উপরে স্থানান্তর হতে পারে। হ্যাঁ, স্থানান্তর হতে পারে কি কারণে দেখি। 1 নম্বরে আছে ভোক্তার রুচি ও অভ্যাস পরিবর্তনের ফলে, ভোক্তার আয় বৃদ্ধির ফলে, বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধির ফলে। তাহলে আমরা একটু চাহিদা রেখাটা অঙ্কন করে একটু দেখি। ধরো এই যে এই যে একটা ভূমি অক্ষ দিলাম, লম্ব অক্ষ দিলাম, এটা একটা চাহিদা রেখা। এই যে এটা একটা চাহিদা রেখা। এখন বলেছে, প্রশ্নটা করেছে এই চাহিদা রেখাটা যদি, হ্যাঁ, এই ডান দিকে স্থানান্তর হয় তাহলে এখানে কি ঘটনা ঘটছে, তো এখানে একটা দামের সাথে যুক্ত করলাম, পরিমাণের সাথে যুক্ত করলাম। হ্যাঁ, আবার ডান দিকে স্থানান্তর হলে এখানে কি হচ্ছে, এই যে চাহিদা রেখা এটা ডি, এই চাহিদা রেখাটা এখানে ডান দিকে স্থানান্তর হয়ে গেল। তো স্থানান্তর হলে কি হতে পারে, ভোক্তার রুচি অভ্যাস পরিবর্তনের ফলে হতে পারে। হ্যাঁ, ভোক্তার রুচি অভ্যাসের পরিবর্তনে চাহিদা বেড়ে যেতে পারে, এই যে এখানে আসতে পারে চাহিদাটা, এই যে এখান থেকে এখানে। হুম, এই যে আমি রেখাটাকেও চাহিদা রেখাটা বৃদ্ধি করি,
তারপরে এটাকে সরি, এই যে দেখো, হ্যাঁ, চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হলে কি ওই ঘটনাটা ঘটছে, এই যে চাহিদার পরিমাণ কিন্তু ঠিকই বেড়ে গিয়েছে, এই যে এখানে পরিমাণটা কিন্তু ঠিকই বেড়ে গিয়েছে, দেখো, দেখতে পেরেছো? এই যে ভোক্তার রুচি অভ্যাস পরিবর্তনের ফলে চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হতে পারে। তারপরে ভোক্তার আয় বৃদ্ধির ফলেও চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হতে পারে। তারপরে ৩ নম্বরে বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধির ফলেও চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হতে পারে। ডান দিকে, অথবা এখানে বলেছে আরেকটা কথা বলছে উপরে স্থানান্তর হতে পারে। মানে এখানে এই ডান দিকে স্থানান্তর হওয়া আর উপরে স্থানান্তর হওয়া কিন্তু একই ধরনের কথা। এই যে দেখো এখানে উপরে, এদিকে চাহিদার একটা উপরে স্থানান্তর হওয়ার কারণে কিন্তু এই চাহিদাটাও বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এখন আমরা চলে যাই, তাহলে এটা সঠিক। ৬ নম্বরের সঠিক উত্তরটা কি হবে? ৬ নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ক, খ, গ, মানে তিনটাই হবে। হ্যাঁ, এখানে যা আছে যে ভোক্তার রুচি অভ্যাস পরিবর্তনের ফলে, ভোক্তার আয় বৃদ্ধির ফলে, বিকল্প দ্রব্যের দাম বৃদ্ধির ফলে, তাহলে এটা আছে এই যে ঘতে, এটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখন ৭ নম্বর প্রশ্নে চলে যায়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান প্রশ্নবোধক চিহ্ন কি হয়? তাহলে আমরা জানি তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারটা, আমি একটু দেখাই তোমাদেরকে। উম, এই যে লম্ব অক্ষ দিলাম, এই যে ভূমি অক্ষ দিলাম। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এই যে এই রেখাটা, মানে দাম, গড় আয় ও প্রান্তিক আয় সবসময় ভূমি অক্ষের সমান হয়, কিন্তু এই যে পি সমান সমান এ আর সমান এম আর হয়। দেখছো? হ্যাঁ, এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু পি সমান সমান এ আর সমান এম আর হয়, সেটা আমরা জানি। কারণ এই রেখাটা সব সময় কি হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে ক, পি সমান সমান এ আর ও এম আর। বুঝতে পেরেছো? এখন আমরা চলে যাচ্ছি ৮ নম্বর প্রশ্নে। কিসের মাধ্যমে মূলধন সৃষ্টি হয়? আমরা জানি, আমরা যে যা আয় করি, আমাদের সম্পূর্ণটা কি ভোগের জন্য ব্যয় করি? না, কিছু অর্থ আমরা সঞ্চয়ের জন্য রেখে দিই। আর যেটা সঞ্চয় করি সেটা আমরা ভবিষ্যতে, আমরা যদি, বিশেষ করে আমরা যদি কেউ ব্যবসা করি, তাহলে সেটা মূলধন হিসেবে রেখে দিই। হ্যাঁ, তো সঞ্চয় মূলধনটা কি থেকে আসে? সেটা হচ্ছে সঞ্চয় থেকে আসে। তাহলে এখানে গতে সঞ্চয় দেওয়া আছে, তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে গ। বুঝতে পেরেছো? এখন আমরা চলে যাই ৯ নম্বর প্রশ্নে। এক ১ টাকার নোট ইস্যু করে কে? মহাব্যবস্থাপক, গভর্নর, অর্থসচিব, অর্থমন্ত্রী। আমরা জানি যে ১ টাকার নোট সাধারণত অর্থসচিবই ইস্যু করে থাকেন। সেটা হচ্ছে, উত্তর হচ্ছে গ, অর্থ সচিব। যেসব উৎপাদকের পর সরাসরি ভোগে ব্যবহৃত হয় তাদেরকে কি বলে? প্রাথমিক দ্রব্য, প্রাক প্রাথমিক দ্রব্য, চূড়ান্ত দ্রব্য, মাধ্যমিক দ্রব্য। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা বিষয় আগে বুঝি এখানে, যে উৎপাদনকারীরা পণ্য উৎপাদন করে ভোক্তার জন্য। ঠিক আছে, তো এই পণ্যটা উৎপাদন কার্যক্রম যখন সম্পূর্ণ শেষ করে, হ্যাঁ, একবার চূড়ান্ত ভাবে যখন প্রস্তুত করে ভোক্তার ভোগের জন্য, তখন আহ, সেটা তো আর কোনো মাধ্যমে যায় না। মানে কি, ভোক্তারা এটা সরাসরি ভোগ করবে, এর জন্য এইভাবে উৎপাদনকারীরা পণ্যটা কিন্তু প্রস্তুত করে। তাহলে সেটাকে আমরা অবশ্যই চূড়ান্ত দ্রব্য বলতে পারি। হুম, সেটা, যে দ্রব্যটা ভোক্তার জন্য এক চূড়ান্ত ভাবে প্রস্তুত করা হয় ভোগের জন্য, ভোক্তার ভোগের জন্য চূড়ান্ত ভাবে প্রস্তুত করা হয়, তাকে চূড়ান্ত দ্রব্য বলে কিন্তু। তাই এটার উত্তর হচ্ছে গ, চূড়ান্ত দ্রব্য। এই যে চূড়ান্ত দ্রব্য। ঠিক আছে, লক্ষ্য করো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও। তাহলে আমরা দেখি প্রিয় শিক্ষার্থীদের চিত্রটির মধ্যে কি আছে। লম্ব অক্ষে দেওয়া আছে, ভূমি অক্ষে দেওয়া আছে। লম্ব অক্ষে হচ্ছে দাম, এবং ভূমি অক্ষে পরিমাণ। পরিমাণ বলতে কিসের পরিমাণ? একটা হচ্ছে চাহিদার পরিমাণ, আর একটা হচ্ছে যোগানের পরিমাণ। হ্যাঁ, তো প্রশ্নটা কি একটু দেখি। ১১ নম্বর প্রশ্ন।
উদ্দীপকের ই বিন্দুতে কি নির্ধারিত হয়? আমরা জানি যে চাহিদা রেখা ও যোগান রেখা যখন একে অপরকে ছেদ করে, একে অপরকে যখন ছেদ করে তখন একটা ভারসাম্য উৎপন্ন হয়। আর সেটাকে কি বলে? সেই ভারসাম্য বিন্দু, সেই ভারসাম্য বিন্দু অনুযায়ী যে দাম পাওয়া যায় সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভারসাম্য দাম। আর সেই ভারসাম্য বিন্দু অনুযায়ী যে পরিমাণ পাওয়া যায় সেটাকে বলে ভারসাম্য পরিমাণ। তাহলে এখানে ভারসাম্য দাম হচ্ছে পি ও ভারসাম্য পরিমাণ হচ্ছে কিউ। হ্যাঁ, তাহলে ১ নং প্রশ্ন, ১১ নম্বর প্রশ্নটার সাথে আমরা মিল উত্তরটা খুঁজে বের করি। উদ্দীপকের ই বিন্দুতে কি নির্ধারিত? তাহলে উদ্দীপকের ই বিন্দুতে কতে আছে ভারসাম্য দাম ও পরিমাণ। তাহলে ভারসাম্য দাম ও পরিমাণই হচ্ছে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে এটা। বুঝতে পেরেছো? প্রশ্ন, উদ্দীপকের চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে কি হবে? ১ দাম বাড়বে, ২ পরিমাণ বাড়বে, ৩ দাম ও পরিমাণ উভয় বাড়বে। তো এটার সঠিক উত্তরটা কি হতে পারে? আগে আমরা একটু চিত্রটা একটু খেয়াল করি। হুম, ধরো এই যে চিত্রটা, এখানে যখন চাহিদা রেখাটা ডান দিকে স্থানান্তরিত হবে, হুম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে যদি আমি চাহিদা রেখাটা অঙ্কন করি, যে এখানে দেখা যাচ্ছে যে দামটা বাড়বে। যদি আমি এই রেখার সাথে এটাকে ভারসাম্য তৈরি করি, এই যে এখানে, আবার এটা যদি আবার পরিমাণের সাথে, প্রথমত দামের সাথে যুক্ত করলাম, মানে আমি পরিমাণের সাথে যুক্ত করলাম। হুম, এই যে দেখো, তো দাম P0 থেকে ধরো এখানে P1 হলো, মানে এখানে এর উপরে তো দাম বৃদ্ধি বোঝায়, তাহলে দাম বৃদ্ধি পাবে। চাহিদা রেখার ডান্সার হলে, ডান দিকে স্থানান্তর হলে দাম বৃদ্ধি পাবে, আবার চাহিদা রেখা ডান দিকে স্থানান্তর হলে পরিমাণও বৃদ্ধি পাবে। হুম, তাহলে এটা সঠিক উত্তরটা আমরা নিচে চলে যাই। সঠিক উত্তরটা হবে উদ্দীপকের চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হলে দাম বাড়বে, পরিমাণ বাড়বে, দাম ও পরিমাণ উভয় বাড়বে। তাহলে ১, ২ ও ৩ গ হচ্ছে এর সঠিক উত্তর। হ্যাঁ, এবার আসি ১৩ নম্বরে। চা ও কফি, চিনি ও গুড় একে অপরের কি? সম্পূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য, পরিবর্তক দ্রব্য, সম্পর্কহীন দ্রব্য। সেটা হচ্ছে চা ও কফি। চার বিপরীতে কিন্তু কফি খাওয়া যায়। আমরা কেউ কিন্তু কাউকে আমরা একসাথে দুটো জিনিস খাওয়াতে পারবো না। কাউকে যদি বলি যে আপনি চা খাবেন, কফি খাবেন, সেটা কি হবে? আপনি চা কফি দুইটা একসাথেই খান, সেটা তো সুন্দর হবে না। তাই আহ একসাথে কেউ দুইটা খেতে পারে না। তাই একটার পরিবর্তে আরেকটা খেতে হবে তাকে। হয়তো তাকে চা খেতে হবে, আর না হলে কফি খেতে হবে। আরেকটা হচ্ছে চিনির পরিবর্তে গুড় দেওয়া যায়, চিনি গুড় একসাথে দেয় না। ঠিক আছে? তাহলে যেহেতু এখানে দেখা যাচ্ছে চার পরিবর্তে কফি, চিনির পরিবর্তে গুড় ব্যবহার করা হয়, তাহলে এটা সঠিক, সঠিক উত্তরটা হচ্ছে কি? পরিবর্তক দ্রব্য। তাহলে চার পরিবর্তক দ্রব্য হচ্ছে কফি, চিনির পরিবর্তক দ্রব্য হচ্ছে গুড়। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে পরিবর্তক, আর কি, পরিবর্তক দ্রব্য, গ। ১৪, আধুনিক ব্যাংকিং সেবা প্রদানে কোনটি এগিয়ে? ক এটিএম ব্যাংকিং, খ ই ব্যাংকিং, গ মোবাইল ব্যাংকিং, ঘ চিরাচরিত ব্যাংকিং সেবা। সঠিক উত্তরটি হচ্ছে ই ব্যাংকিং, খ ই ব্যাংকিং। কারণ বর্তমান যুগে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং লেনদেনগুলো খুব সহজে সম্পন্ন করা যাচ্ছে, তাই ১৪ এর সঠিক উত্তর হচ্ছে খ। ১৫, ফটকা চাহিদা কিসের উপর নির্ভরশীল? উত্তর হচ্ছে সুদের হারের উপর। কারণ এই সুদের হারটা যদি হ্রাস বৃদ্ধি ঘটে তাহলে চাহিদারও কিন্তু হঠাৎ করে একটা অনেক পরিবর্তন আসে। তাই ফটকা চাহিদা সুদের উপর নির্ভরশীল বলা যায়। হুম, এবার আমরা চলে যাই ১৬ নম্বরে। বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান? আমরা তো সবাই জানি যে বাংলাদেশে সরকারি অর্থ ব্যবস্থাও রয়েছে, বেসরকারি অর্থ ব্যবস্থা রয়েছে। মানে সরকার দ্বারা পরিচালিত অর্থ ব্যবস্থা রয়েছে, আবার বেসরকারি পরিচালনায় অর্থ ব্যবস্থাও রয়েছে। তাই যখন একটা দেশে সরকারি ও বেসরকারি মালিকানা থাকে অর্থ ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে, তাকে কি বলে? মিশ্র অর্থ ব্যবস্থা বলে।
তাই বাংলাদেশে মিশ্র অর্থব্যবস্থা বিদ্যমান। এটার উত্তর হচ্ছে খ, মিশ্র। 17, গায়কের গান কোন ধরনের উপযোগ? গায়কের গান হচ্ছে সেবাগত উপযোগ, কারণ এটা একটা ভালো লাগার অনুভূতি সৃষ্টি হয় এই উম, গায়কের গানের কারণে। তাই এটাকে আমরা বলতে পারি সঠিক উত্তর হচ্ছে সেবাগত উপযোগ। 18 নাম্বার, মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে। মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে, একে আছে দুষ্প্রাপ্যতা, দুই আছে সম্পত্তির বিকল্প ব্যবহার, তিন হচ্ছে নির্বাচন। মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কিভাবে হয়? যখন কোনো একটা পণ্যের দুষ্প্রাপ্যতা দেখা দেয়, কোনো পণ্য সামগ্রীর যখন দুষ্প্রাপ্যতা দেখা দেয়, এইটার কারণ দুষ্প্রাপ্যতার কারণ হতে পারে। আরেকটা হচ্ছে যে আহ, আহ, দুইটা দ্রব্যের মধ্যে তার গুরুত্ব অনুযায়ী বাছাই করাকে আমরা জানি যে নির্বাচন বলে। দুটি দ্রব্যের মধ্যে গুরুত্বপূর্ণ গুরুত্ব অনুযায়ী দুটি দ্রব্যের গুরুত্ব অনুযায়ী বাছাই করার প্রক্রিয়াকে কি বলে? নির্বাচন বলে। তো এখানে একটা পরিবর্তে আমাকে আরেকটা নির্বাচনের ক্ষেত্রে আমাকে একটার পরিবর্তে আরেকটা নিতে হবে। তাই এটাও একটা সমস্যা, কারণ আমার আহ, কি পরিমাণ দ্রব্য পর্যাপ্ত আছে সেটার উপর ভিত্তি করে তো আমাকে নির্বাচন করতে হবে, বা আমার অভাব পূরণের ক্ষমতা কতটুকু সেটার উপর ভিত্তি করে তো আমাকে নির্বাচন করতে হবে। তাই মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকৃতি হয়ে থাকে দুষ্প্রাপ্যতা, 1 নম্বরের দুষ্প্রাপ্যতা, 2 নম্বর হচ্ছে, 3 নম্বর হচ্ছে নির্বাচন। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3, এই যে খ, সঠিক উত্তর হচ্ছে 1 ও 3। এবার আমরা চলে যাচ্ছি 19 ও 20 নং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। শাহীন দরিদ্র পরিবারের সন্তান, সে টাকার অভাবে অনেক সময় না খেয়ে থাকে। না খেয়ে থাকতে তার শরীরে বিভিন্ন রোগ ব্যাধি বাসা বাঁধতে শুরু করেছে। বর্তমান বিশ্বে শাহীনের মতো অনেক শিশু প্রায় না খেয়ে থাকে। তো 19, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে শাহীনের খাবারের চাহিদাকে কি বলা যায়? ক, নির্বাচন, খ, অভাব, গ, দুষ্প্রাপ্যতা, গ, বন্টন। যেহেতু শাহীনের টাকার অভাবে সে না খেয়ে থাকছে, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে তার সম্পদের দুষ্প্রাপ্যতা রয়েছে, আর এই সম্পদের দুষ্প্রাপ্যতার কারণে সে না খেয়ে থাকে। তাহলে 19-এর সঠিক উত্তরটি হচ্ছে গ, দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা। 20 নাম্বার, শাহীনের মতো শিশুদের না খেয়ে থাকার জন্য প্রধান দায়ী বলা যেতে পারে এখানে সম্পত্তির দুষ্প্রাপ্যতা, এবং 2 নম্বর হচ্ছে অসীম অভাব। 1 নম্বরে সম্পত্তির দুষ্প্রাপ্যতা, 2 নম্বর হচ্ছে অসীম অভাব। তাহলে বিশের সঠিক উত্তর হচ্ছে 1 ও 2। 1 ও 2, সেটা হচ্ছে ক। এই যে ক হচ্ছে সঠিক উত্তর। এবার চলে যাচ্ছি আমরা 21 নম্বরে। কি 21, উৎপাদন সম্ভাবনা রেখার অভ্যন্তরে কোনো একটি বিন্দুতে কি প্রকাশ করে? প্রিয় শিক্ষার্থীরা, এটা বোঝানোর আগে আমাকে একটা চিত্র করে দেখাতে হবে। দেখো, একটা উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র অঙ্কন করছি আমি। লম্ব অক্ষ দিলাম, ভূমি অক্ষ দিলাম। উৎপাদন সম্ভাবনা রেখাটা দেখতে তো অনেক এরকমই হয়। এটা কি, এটাকে কি বলে? এটাকে বলে পি পি সি। তো এখানে এই উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যদি একটা বিন্দু বের হয়, সেটাকে কি বলে? সেটাকে বলে অভ্যন্তরীণ বিন্দু। সেই অভ্যন্তরীণ বিন্দুতে কি বোঝায়? সেখানে বোঝায় যে সম্পদের দক্ষ ব্যবহার বোঝায় না। এখানে উৎপাদন করার জন্য যে উপকরণগুলো, এগুলো যথাযথ ব্যবহার করা যায় না, তাই এটাকে অপূর্ণ নিয়োগ বলা যেতে পারে। তাই এটার সঠিক উত্তরটা হবে ক, অপূর্ণ নিয়োগ। 21-এর 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ক, অপূর্ণ নিয়োগ। এখন আমরা 22 নম্বরে চলে যাচ্ছি।
ধনতান্ত্রিক অর্থনীতিতে অদৃশ্য শক্তি হলো কোনটি? ক এক, শ্রমিক শ্রেণী, ক্রেতা ও বিক্রেতা, চাহিদা ও যোগান। নিচের কোনটি সঠিক? তাহলে ধনতান্ত্রিক অর্থনীতিতে অদৃশ্য শক্তি, আচ্ছা ধনতান্ত্রিক অর্থনীতিটা কি সেটা তো আমরা জানি যে সেটা হচ্ছে যে যে অর্থ ব্যবস্থা ব্যক্তি মালিকানা দ্বারা পরিচালিত হয় তাকেই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা বলে। আর ব্যক্তি মালিকানা দ্বারা পরিচালিত হয় বলে যে এখানে ধরো কোনো একটা পণ্যের এখানে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো একটা পণ্যের দাম চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হতে পারে, ক্রেতা ও বিক্রেতার মাধ্যমে নির্ধারিত হতে পারে। তাই ক্রেতা ও বিক্রেতা যেখানে থাকবে, চাহিদা ও যোগান যেখানে থাকবে, সেখানে অদৃশ্য শক্তি প্রকাশিত হয়। তাহলে আমরা এটা সঠিক উত্তরটা দিতে পারি ২ ও ৩, ক্রেতা ও বিক্রেতা, চাহিদা ও যোগান। ২২-এর সঠিক উত্তর হচ্ছে গ, ২ ও ৩। এটা সঠিক উত্তর হচ্ছে গ, এটা। ঠিক আছে? এখন আমরা চলে যাচ্ছি ২৩ নাম্বারে। উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি? উৎপাদনের উৎপাদিত উপাদান মানেটা কি? যখন কোনো একটা পণ্য উৎপাদন করা হচ্ছে সেই উৎপাদিত পণ্যটা আবার পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়, প্রশ্নটা হচ্ছে সেটা। প্রশ্নটা যেটা বোঝাতে চাচ্ছে সেটাই বুঝতে হবে তোমাকে। যেমন পণ্যটা উৎপাদন করা হয়েছে, সেই উৎপাদিত পণ্যটা আবার তুমি পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করতে পারো সেই উৎপাদিত পণ্যটা। তাহলে এটার উত্তর হচ্ছে মূলধন। কারণ মূলধন তো কি হয়, মূলধনটা কিন্তু উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, আবার সেটাকে তুমি আবার পুনরায় উৎপাদন করার জন্য মূলধনটাকে তুমি রেখে দিতে পারো। হুম, তাই এটা সঠিক উত্তর হচ্ছে মূলধন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তোমরা ওয়েবসাইটে ঢুকে প্রশ্নের উত্তরগুলো তোমরা খুঁজে পেতে পারো। আর আমার চ্যানেলটিকে লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে যেন তোমাদের ভুল না হয়। ভালো থেকো, আল্লাহ হাফেজ। বলে ২৫, সামগ্রিক আয়ের উৎস হলো কি? প্রিয় শিক্ষার্থীরা, সামগ্রিক আয় যে বিষয়টা কি আগে আমাকে বুঝতে হবে। সামগ্রিক আয় হচ্ছে একটি দেশের সকলের আয়ের সমষ্টি। তো এই আয়ের উৎসটা কোত্থেকে আসে? তাহলে এটার উত্তর হচ্ছে যে ২ নম্বরে আছে সামাজিক বীমা অবদান, ৩ নম্বর হচ্ছে পেনশন তহবিল। হ্যাঁ, তো এই দুটোই হচ্ছে সামগ্রিক আয়ের উৎস। তাহলে এটা সঠিক উত্তরটা হচ্ছে ২ ও ৩। ২ ও ৩, ২ ও ৩ হচ্ছে গতে। তাহলে গই হচ্ছে এটা সঠিক উত্তর। এবার আমরা চলে যাচ্ছি ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তরে। এই যে এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, চিত্রটা দেখি তো বুঝতে পারছি এটা কোন এটা একটা বাজারের চিত্র, বাজার অধ্যায়ের আহ, আহ, পূর্ণ প্রতিযোগি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। এটি একটি বাজার অধ্যায়ের পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। হ্যাঁ, তো ২৬ নম্বরে কি প্রশ্ন করেছে আমরা একটু দেখি। চিত্র অনুযায়ী মোট আয় কত? মোট আয় কত? তাহলে আমরা আহ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের মোট আয় কিভাবে বের করতে সেটা আমরা জানি। যেমন টিআর সমান সমান কি আমরা জানি, মোট আয় সমান সমান পি কিউ, পি কে কিউ দিয়ে গুণ দিলে আমরা মোট আয় পাই। হ্যাঁ, যেমন এই যে আমি একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে তোমাদের বোঝার সুবিধার জন্য। এই যে আমরা কি শিখেছিলাম, পি আর সমান সমান হচ্ছে পি ইন্টু কিউ। পি আর সমান সমান পি ইন্টু কিউ। তাহলে পি কিউ কে গুণ দিলে আমরা মোটাই পাই। তাহলে এখানে বলছে যে চিত্র অনুযায়ী মোটাই কত, চিত্র অনুযায়ী মোটাই হচ্ছে, তাহলে এখানে পি মানে কি, পিটা হচ্ছে দাম, কিউটা হচ্ছে চার। তাহলে ১০ কে ৪ দিয়ে গুণ দিলে আমরা কি পাই, ৪০ পাই। এই ৪০ হচ্ছে সঠিক উত্তর, গহ। ২৭ নাম্বার, চিত্রে ই বিন্দুতে একে দেওয়া আছে দাম সমান সমান গড় আয়, ২ নম্বরের দাম সমান সমান গড় ব্যয়, ৩ নম্বরের গড় আয় সমান গড় ব্যয় ৩ নম্বরে। তো চিত্রটি একটু দেখি আমরা কোনটা সত্য। এখানে তো আমরা জানি যে আহ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পি সমান সমান এ আর সমান এম আর হয়। আবার এখানে এই বিন্দুতে এসি এমসি গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় দুটোই কিন্তু সমান। যেহেতু ই বিন্দুতে ই বিন্দুটাতে প্রত্যেকটি রেখা পরস্পরকে পরস্পর ছেদ করেছে, আর একটা রেখা আরেকটাকে ছেদ করার কারণে আমরা এগুলোকে সমান বলতে পারি।
যেমন আহ, তাহলে এখানে প্রত্যেকটাই তাহলে সমান। এখানে দেখাচ্ছে এক নম্বরে দেখাচ্ছে দাম সমান গড় আয়, দুই নম্বরে দাম সমান গড় ব্যয়, তিন নম্বরে গড় আয় গড় ব্যয় সমান। তাহলে নিচের সবগুলোই উপরে যে এখানে সবগুলোই সঠিক, সবগুলোই সঠিক। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে ঘ। এই যে এই ঘ, এক দুই ও তিন মানে সবগুলোই সঠিক এখানে। তাহলে এটার উত্তরটা হচ্ছে এক দুই ও তিন। 28 নাম্বার, কে উৎপাদকের কে উৎপাদনের ঝুঁকি বহন করে? ভূমি, শ্রম, সংগঠক, মূলধন। উৎপাদন করার জন্য তো একজন পরিচালকের প্রয়োজন হয় বা একজন উৎপাদনকারীর প্রয়োজন হয়। আর একজন উৎপাদনকারী ভূমি, শ্রম, মূলধন ও এগুলোকে কি করে? একত্রিত করে। আর ভূমি, শ্রম, মূলধনকে যিনি একত্রিত করেন তাকে বলা হয় সংগঠক। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে সংগঠক। 29 নাম্বার, ফার্মের পরিধি শিল্পের তুলনায় ক্ষুদ্র, সীমিত, বিস্তৃত। আচ্ছা, আমরা তো জানি প্রথমে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো যখন কতগুলো পণ্য উৎপাদন করে তাকে একটা উৎপাদন ইউনিট বলা যেতে পারে। আবার এই উৎপাদন ইউনিটগুলো যখন কিছু পণ্য উৎপাদন শুরু করে, হ্যাঁ, ইউনিট সরি কয়েকটা উৎপাদন ইউনিট উৎপাদন কার্যক্রম শুরু করে দিলে তাদেরকে সম্মিলিত বলা হয় ফার্ম। আর কতগুলো ফার্ম একত্রিত উৎপাদন কাজ করলে তাদেরকে বলা হয় শিল্প। তাহলে এখানে আমি যে কথাটা বললাম তা থেকেই বোঝাই যাচ্ছে যে ফার্মের পরিধি শিল্পের তুলনায় ক্ষুদ্র হবে বা সীমিত হবে, ক্ষুদ্র ও সীমিত হবে। ফার্মের পরিধি শিল্পের তুলনায় ক্ষুদ্র ও সীমিত হবে। এক ও দুই সঠিক উত্তর। তাহলে এক ও দুই কতে আছে? তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে ক। 30, একক ও অংশীদারি ব্যবসা হতে অর্জিত নিট আয়কে কি বলে? ক কর্পোরেট আয়, খ প্রোপ্রাইটরি আয়, গ ডিভিডেন্ড আয়, ঘ অবন্টিত কর্পোরেট মুনাফা। তো এটার উত্তর হচ্ছে, এটাকে আমাদের সবাইকে এটা জেনে রাখতে হবে যে একক ও অংশীদারি, এক মালিকানা ও অংশীদারি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যেটা থেকে নিট আয় হ্যাঁ, অর্জিত হয় সেটাকে বলে। এটা আমাদের মনে রাখতে হবে সবসময়, প্রোপ্রাইটরি আয়। সেটা সঠিক উত্তর হচ্ছে খ, প্রোপ্রাইটরি আয়। এটা ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা যা আলোচনা করলাম যে আহ, অর্থনীতি প্রথম পত্রের এই যে কুমিল্লা বোর্ডে 2023 সালে এই এমসিকিউ প্রশ্নগুলো এসেছিল, তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করেছি। তোমরা কেমন বুঝতে পেরেছো কমেন্ট বক্সে আমাকে জানিও। হ্যাঁ, আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবা। হ্যাঁ, তো তোমাদের ভালো সুন্দরভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করে যাচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আজকে আমি এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।